থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বিরক্ত হলে ওরা কিন্তু হাততালিটা বেশ ভালো দিচ্ছে। বিরক্ত লাগছে? কার কথা বলা হচ্ছে বলো তো, একটু জোরে বলো দেখি, নামটা শুনবো। এই তো। আর তাকে আমরা কি নামে চিনি একটু বলো তো জোরে, আরেকটু জোরে। এই তোরা শিখছে না কে বলছে। আর গুজরাটে যে স্ট্যাচুটা আছে সর্দার বল্লভভাই প্যাটেলের, ওটার নাম কি? তাহলে ভেরি গুড, খুব ভালো, নিজেদের জন্য একটা হাততালি হয়ে যায়। Next I invite Dr. Shoma Panchaki, Associate Professor, Department of Bengali. বাংলা সাহিত্য ও ইতিহাসের আলোকে সর্দার প্যাটেলের জীবন সংগ্রাম নিয়ে তিনি আজ আমাদের সামনে বক্তব্য রাখবেন। নমস্কার, মঞ্চে উপবিষ্ট সকলকে জানাই আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। সমস্ত গুণী মানুষরা বসে রয়েছেন, তাদের মধ্যে প্রায় সকলেই আমার খুব কাছের মানুষ। সামনে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় মণ্ডলী, সকলকে আমার এই বসন্তের শুভেচ্ছা। দক্ষিণ চাঁদপুর চাইল্ড ডেভেলপমেন্ট মিশন ও সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকার অনুমোদিত এই সংস্থার সভানেত্রী এবং সম্পাদক মশাইকে আমার কৃতজ্ঞতা জানাই আজকের এই মহতী সভায় আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধ শতবর্ষের বিভিন্ন অনুষ্ঠান গত বছর থেকেই দেশ জুড়ে চলছে। তাকে সাংস্কৃতিক মঞ্চের এই অনুষ্ঠানে আসতে পেরে তাই আমার সত্যিই খুব ভালো লাগছে। এই যে তোমরা একটু আগে সবাই জোরে বলে উঠলে লৌহ মানব, এই লৌহ মানব এই শব্দটার কি জোর বলো তো, কি ভারী, কি ওজনদার, আশ্চর্য একটা আখ্যা, তাই না? মানুষ আমরা স্বভাবতই আবেগপ্রবণ এবং এই আবেগ আমাদের কখনো কখনো কিন্তু তাড়িত করতেও পারে নানান ভুল সিদ্ধান্তে, কিন্তু স্থির প্রজ্ঞা, দৃঢ় মনন, যে কোনো কঠিন মুহূর্তে সঠিক সিদ্ধান্ত গ্রহণের যে দূরদর্শিতা, এগুলোই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকে এই উপাধি বা আখ্যা দিয়েছিল। গুজরাটের নাদিয়ার গ্রামে কোনো এক বসন্ত ঋতুতে, কোনো এক হেমন্ত ঋতুতে, আজকে বসন্ত কিন্তু কোনো এক হেমন্ত ঋতুতে তাঁর জন্ম। ম্যাডাম একটু আগে তাঁর ডিটেল বিস্তারিত বলেছেন। 22 বছর বয়সের মধ্যে তার ম্যাট্রিকুলেশন ইত্যাদি পাশ করে নেওয়ার আগেই মাত্র 16 বছর বয়সেই তার বিয়ে হয়ে যায় শ্রীমতী জাবের বাইয়ের সঙ্গে, যিনি আবার মাত্র 18 বছর দাম্পত্য জীবন অতিবাহিত করবার পর 1909 সালে অকাল প্রয়াত হন। তোমরা বুঝতে পারছো কি কথাগুলো? তোমরা শুনছো তো মন দিয়ে? নিজেদের মধ্যে কথা না বলে একটু যদি শোনো, মনে হয় উপকৃত হবে। যদি একটু কথা বন্ধ করো। ঠিক তার 1.5 বছরের মাথায় সর্দারজি ইংল্যান্ড যাত্রা করেন 2 শিশু পুত্রকন্যাকে রেখে। যদিও বছর 3-4 পরে ব্যারিস্টারি পাশ করে তিনি দেশে প্রত্যাবর্তন করেন এবং তারপরে ক্রমশ তিনি রাজনীতির প্রাঙ্গণে প্রবেশ করেন। নভেম্বর 1917-তে গোধরায় গুজরাট পলিটিক্যাল কনফারেন্সে তার যার সঙ্গে দেখা হয়ে যায়, ঘুরে যায় জীবন দর্শনের মোড়। তার দর্শন ঘটে মহাত্মা গান্ধীর সঙ্গে, আর পাল্টে যায় জীবন দর্শন। এবং রাজনীতির আঙিনা একজন সৎ, পরিশ্রমী, বুদ্ধিমান, একনিষ্ঠ এবং একই সঙ্গে পাণ্ডিত্যপূর্ণ নেতার কর্মকাণ্ডে চাঞ্চল্য পায়। সর্দার বল্লভভাই প্যাটেল আদতে কিন্তু চেয়েছিলেন তার গুরুর পথে, অহিংসার পথে পূর্ণ স্বরাজ, সাম্যবাদ, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক এক ভারতবর্ষ। সেটাই ছিল তার স্বপ্ন। 1932-এ যেন এই যে লৌহ মানব, তার গর্ভধারিণী যখন প্রয়াত হন, তিনি কিন্তু তখন ইয়ারওয়াড়া জেলে কারাবাসে রয়েছেন। তো সহজে অনুমেয় যে কি অমানসিক
মানসিক যন্ত্রণা তাকে ভোগ করতে হয়েছে সেই সময় জেলে। এবং 1 বছর গত হতে না হতেই মারা যান তার অগ্রজ ভিক্টরভাই প্যাটেল। বল্লভভাইকে নিয়ে নানান আলোচনায় এই অগ্রজের কথা বারবার উঠে আসবে, তোমরা আজ এবং কাল দেখো। বস্তুত জীবনে বহুবার কারাবরণ করেছেন, মুক্তি পেয়েছেন, আবার কারাবরণ করেছেন, কিন্তু ওই যে লৌহ মানব, তাই মনোবল হারাননি। দেশের বহু বড় বড় পদে আসীন হয়েছে, নির্ভয়ে দৃঢ়তার সঙ্গে সামাল দিয়েছেন তৎকালীন ভারতীয় রাজনীতির বহু বাঁক। আমি একটা অন্য গল্প বলি ছোট্ট করে, যে 1931-এ মানে মা মারা যাওয়ার ঠিক আগের বছরে পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি এসে কলকাতায় এসেছিলেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, তোমাদের সকলের কাছে এই নামটি তো অসম্ভব পরিচিত, দেখা করেন এবং অন্যান্য নানান সাংস্কৃতিক রাষ্ট্রনৈতিক আদান প্রদানের মধ্যে দিয়ে নেহেরু জানতে পারেন যে বিশ্বভারতী কবির স্বপ্নের সাধের যে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান, সেটি কিন্তু চূড়ান্ত আর্থিক অনিশ্চয়তায় ভুগছে। কবি নেহেরুকে জানান যে অন্তত 10,000 টাকার প্রয়োজন, আশু প্রয়োজন। এই খবর পাওয়া মাত্র 21শে নভেম্বর ওই বছরে নেহেরু কাকে চিঠি লেখেন? কবির কথা জানতে পেরে যাকে চিঠি লেখেন তিনি কিন্তু বল্লভভাই প্যাটেল। আমি এখানে একটু লোক সামলাতে পারছি না সেই মূল চিঠিটিকে উদ্ধৃত করবার। দেখো নেহেরু কি লিখেছিলেন বল্লভভাইকে। My dear Vallabhbhai, in Calcutta I had a long talk with Rabindranath Tagore about various matters. I also met some of his other people and I found from them that he was in great financial need for Shantiniketan. I was told that Tagore felt that if Bapu had been here, he would have helped him to get this sum. It would be a great pity if an international institution like Shantiniketan and Vishwabharati collapsed. Tagore's secretary will go to see you. I shall give him a brief letter of introduction. There are many people who do not care to contribute to Congress funds, but who might give something to Tagore. Anyhow, I feel that we ought to help the old man in his troubles. এটা আমি উদ্ধৃত করলাম পণ্ডিত নেহেরুর সিলেক্টেড ওয়ার্কসের থেকে, ফার্স্ট সিরিজ ভলিউম 5 পৃষ্ঠা 330। এবং বলা বাহুল্য যে সহায়তার হাত কিন্তু বল্লভভাই প্যাটেল বাড়িয়ে দিয়েছিলেন। দেখো, একজন বিশ্ববরেণ্য কবি, নোবেল জয়ী এবং একজন ভারতবর্ষের জাতীয় নেতৃত্বের একটা বিরাট মাপের মুখ। ভারতের মুক্তির আন্দোলনে দুজনের মতাদর্শগত তফাৎ ছিল, কিন্তু দেখো, আমি ছোটদেরকেই মূলত বলছি বলে আর একবার বলে দিচ্ছি, আমি তুমি সম্বোধন করছি, যে তাদের মধ্যে কিন্তু পারস্পরিক শ্রদ্ধার সুরটি একদম ফল্গু নদীর মতো বহতা ছিল। তো এই প্রাক স্বাধীন দেশ এবং সদ্য স্বাধীনতা প্রাপ্তির পর ভারতবর্ষে যে ভয়ানক একটা দ্বন্দ্ব বিক্ষুব্ধ সময় আসে, সেটা সামাল দিতে দিতে জানো প্যাটেল ক্রমশ বার্ধক্যের দিকে যখন এগোন, লৌহ মানব বৃদ্ধ হচ্ছে, শরীরে মনে ক্লান্ত হয়ে পড়ছে। একাধিকবার ওই যে কারাবাস, তা কিন্তু তার শরীরে ধীরে 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 নানান ক্ষয় এনে দিয়েছিল। এবং তদুপরি তার আজীবনের গুরু মহাত্মা গান্ধী অকস্মাৎ যে ভয়ানক হত্যা বল্লভভাই প্যাটেলকে একেবারে বিহ্বল করে তুলেছিল। দেরাদুন মুসৌরিতে সে সময় তিনি বিশ্রাম নিতে যান, কিন্তু কাজের মানুষ, তাই সেখান থেকেও তার নানান রাজনৈতিক চিঠি লেখা কাজ করা করেন। দিল্লি ফিরিয়ে আনা হয়। চিকিৎসকরা সাবধান করতে থাকেন যে এভাবে চললে কিন্তু খুব খারাপ দিন সামনে, আপনার জন্য কিন্তু বোম্বাইয়ের জল হওয়া খুব ভালো, আপনি অনুগ্রহ করে একটু বোম্বাই যান। তাকে বিশেষ বিমানে 1950, তার জীবনের শেষ দিন একেবারে এগিয়ে আসছে, 12ই ডিসেম্বর 1950, হাতে বোধহয় আর সামনে 3টে দিন, তাকে বিশেষ বিমানে নিয়ে যাওয়া হয় বোম্বাইতে। সেই দিন ছিল বুধবার, পরের দিন বৃহস্পতিবার। তার বুকে, তার পেটে অসম্ভব যন্ত্রণা।
তিনি তখন ঈশ্বরে বিশ্বাসী, তিনি পরম নির্ভরতায় ঈশ্বরকে বলছেন, ও লর্ড, আই এম ইন ইউর হ্যান্ডস, আমাকে রক্ষা করো। কিন্তু শুক্রবার হার্ট অ্যাটাক হয়, হৃৎপিণ্ড বিকল হয় এবং লৌহ মানবের জীবনের পরিসমাপ্তি ঘটে। তো এই যে 2025-এ যখন তার 150 বছর পূর্তির উৎসব চলছে, তখন আমাদের দেশের বিভিন্ন কম্পোজাররা, শিল্পীরা বল্লভভাইকে নিয়ে নানান গান, নানান কবিতা রচনা করেছেন। বিখ্যাত অখ্যাত মানুষেরা, শিল্পীরা, তাদের মধ্যে বেশ কিছু গান যেমন আয়রন ম্যান অফ ইন্ডিয়া, সরদার আসরদার, আমারে হিরো হ্যায় সরদার, এগুলো খুব বিখ্যাত হয়েছিল। আমি শেষ করব হিন্দি সাহিত্যের স্মরণীয় কবি হরিবংশ রায় বচ্চন। তিনি সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে যে কবিতাটি লিখেছিলেন সেটিকে উদ্ধৃত করেন। पटेल की प्रति यही प्रसिद्ध लौह का पुरुष प्रबल, यही प्रसिद्ध लौह का पुरुष प्रबल, यही प्रसिद्ध शक्ति की शिला अटल, हिला इसे सका कभी न शत्रुदल, पटेल पर स्वदेश को गुमान है, सुबुद्धि उच्च श्रृंग पर किए जगह, हृदय गंभीर है समुद्र की तरह, कदम छुए हुए जमीन की सतह, पटेल देश का निगाहवान है, हर एक पक्ष को पटेल तोलता, हर एक भेद को पटेल खोलता, दुराव या छिपाव से उसे गरज, सदा कठोर नग्न सत्य बोलता, पटेल हिंद की निडर जवान है। আপনাদের এবং তোমাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ ম্যামকে। আমাদের মধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন স্কুলের যে সকল শিক্ষক শিক্ষিকারা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কলকাতা প্রেস ক্লাব থেকে যে সকল মেম্বার্সরা এসেছেন, দ্য স্টেটসম্যান থেকে যে সকল মেম্বার্সরা এসেছেন, ভারত মন্ত্রা থেকে করেসপন্ডেন্ট থেকে যে সকল মেম্বার্সরা এসেছেন, তাদের সকলকেও মঞ্চে আমন্ত্রণ জানাবো। আমরা একটু ছোট্ট সম্বর্ধনা তাদেরকে দেব এবং তারপরেই আমরা আবারও আমাদের মূল অনুষ্ঠানে চলে যাব। দর্শক আসনে বিভিন্ন স্কুল থেকে যে সকল শিক্ষক শিক্ষিকারা এসেছে তাদেরকে একটু কাইন্ডলি আমি রিকোয়েস্ট করব মঞ্চে আসার জন্য। এবং কলকাতা প্রেস ক্লাব, স্টেটসম্যান এবং ভারত মিত্রা থেকে যারা এসেছেন, সুমন গাঙ্গুলি, চিফ রিপোর্টার, মর্নিং ইন্ডিয়া, এক্সিকিউটিভ কমিটি মেম্বার, কলকাতা প্রেস ক্লাব, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। শ্রী রাজীব চক্রবর্তী, স্পেশাল পলিটিক্যাল করেসপন্ডেন্ট, দ্য স্টেটসম্যান, এবং দীপঙ্কর স্যার যিনি আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ফ্রম ভারত মিত্রা, তাকেও আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা তাদের বরণ করে নেব এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে যে সকল শিক্ষক শিক্ষিকারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। সকলকে বলবো একটু হাততালি দিয়ে আমরা তাদের সম্মানিত করব। হাততালিটা একটু চলতে থাকবে। আমাদের মধ্যে আমরা পেয়েছি অনেক বিশিষ্ট গুণীজনকে। এই মুহূর্তে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদেরকে বরণ করে দিই। এমদাদুল ইসলাম স্যার রয়েছে কুমারপুর হাই স্কুল থেকে, আমরা তাকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে আরও এক স্যার উপস্থিত হয়েছেন, মাধব ঘোষ স্যার উপস্থিত হয়েছেন, আমরা তাকে এই মুহূর্তে বরণ করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী পার্থ দাস, তিনিও স্কুল শিক্ষক, আমরা এরপর তাকে বরণ করে দেব। বিভিন্ন স্কুল থেকে আজ আমাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বের, এবং আমরা তাদের সকলকে এই মঞ্চ থেকে বরণ করে নেব। আপনাদের সকলকে বলবো, তোমাদের সকলকে বলবো একটু করতালি দিয়ে তোমরা তোমাদের স্যার ম্যাডামকে সম্মান জানাবে।
কি সুন্দর নাম। আচ্ছা, সুমনদাকে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। একটু হাততালি চেয়ে নেব। চিফ রিপোর্টার, মর্নিং ইন্ডিয়া এক্সিকিউটিভ কমিটি মেম্বার, কলকাতা প্রেস ক্লাব, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা এরপর বরণ করে নেব রাজীব চক্রবর্তী মহাশয়কে, স্পেশাল পলিটিক্যাল করেসপন্ডেন্ট ফ্রম দ্য স্টেটসম্যান। তিনি এসেছেন আমাদের মধ্যে। আমরা অত্যন্তভাবে আনন্দ, গর্বিত, অনেক অনেক ধন্যবাদ জানাই স্যারকে। আমরা এই মুহূর্তে তাকে বরণ করে নিচ্ছি। এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি শ্রী দীপঙ্কর এটবা মহাশয়কে, স্পেশাল করেসপন্ডেন্ট ফ্রম ভারত মিত্র। একটা জোরে হাততালি চেয়ে নেব সকলের কাছে। আমরা বরণ করে নিচ্ছি শ্রী দীপঙ্কর এটবা মহাশয়কে, স্পেশাল করেসপন্ডেন্ট ফ্রম ভারত মিত্র। এরপর আমাদের মধ্যে অনেক ম্যামরা এসেছে, সুন্দরী সুন্দরী সব ম্যামরা এসেছে। বা ম্যামের নামটা আমার খুব পছন্দ হয়েছে, হাসনুহানা, কি সুন্দর নাম। গার্গিনী আমার খুব পছন্দের, ওনার আবৃত্তি আমি শুনি, আমি নিজেও আবৃত্তির সঙ্গে যুক্ত, ওই জন্য ভালো করে চিনি। এই আর কি, একটা ছবি সেই জন্য নামটা এত সুন্দর। কবিতার মানুষদের নাম সুন্দর হয়। একসঙ্গে পথ চালাই। আমরা বরণ করে নিচ্ছি হাসনুহানা ম্যামকে। এরপর আমরা বরণ করে নেব মাধবী ম্যামকে, মাধবী রায়, তাই তো? টাকি গার্লস হাই স্কুলের ম্যাডাম মাধবী ম্যাডামকে আমরা বরণ করে নিচ্ছি। মাধবী ম্যামের জন্য অনেক জোরে হাততালি করেছে। এরপর টাকি গার্লস স্কুল থেকে আরও এক ম্যাডাম আমাদের মধ্যে এসেছে, অশোকা পাল ম্যাডাম। তাকে আমরা বরণ করবো। একটা জোরে হাততালি চেয়ে নেব তার জন্য। এরপর আমি ডেকে নেব ফরিদা খাতুন ম্যামকে। এই অঞ্চলের বিভিন্ন স্কুল থেকে ম্যামরা আজকে এসেছে আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করার জন্য। আমরা ভীষণভাবে আনন্দিত সকলকে পেয়ে। একবার জোরে হাততালি চেয়ে নেব ম্যামের জন্য। আমাদের মধ্যে আরো এক স্যার উপস্থিত হয়েছে, দেবাশিস পাল স্যার। তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ভিভিয়া হাই স্কুল থেকে তিনি এসেছেন আমাদের মধ্যে। আমরা তাকে এই মুহূর্তে বরণ করে নেব। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা আবারও চলে যাব আমাদের বক্তব্য পর্বে। Now I call upon Dr. Shoikat Mondol, Principal in charge of Dirozio College. তিনি আজ বলবেন স্বাধীনতা আন্দোলন ও রাষ্ট্র গঠনে সরদার প্যাটেলের ভূমিকা সম্পর্কে। তার জন্য একটা হাততালি চেয়ে নেব। মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় দীনবন্ধুরা,
সমাধি, অন্যান্য গুণীজন, আর তোমরা যারা এক ব্যক্তি তার মেয়ের বিয়ে দেবেন বলে ঠিক করেছে, কিন্তু সে ব্যক্তির ইচ্ছে ছিল তার মেয়ের বিয়ে দেবেন খুব বড় লোকের ছেলের সাথে, যদিও সাধ থাকলেও সাধ্য ছিল না। তা বিভিন্ন লোকের কাছে গিয়ে ধার চেয়েছিল, কিন্তু কেউ ধার দিতে অস্বীকার করেছিল, কেউ পরামর্শ দিয়েছিল তুমি যে স্ট্যাটাসে, তোমার আর্থিক সঙ্গতি যেমন, তেমন ব্যক্তির সাথেই তোমার মেয়ের বিয়ে দাও, চাঁদ ধরতে যেও না। ও শোনেনি, মেয়ের প্রতি ভীষণ ভালোবাসা। তা শেষমেশ ও এক জানতে পারলো এখানে সমুদ্রের পাড়ে এক সন্ন্যাসী বসে আছেন, গায়ে কোনো পোশাক নেই, তিনি নাকি তার কাছে যা চাওয়া যায় দিয়ে দেন। তুমি এবার দৌড়তে 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 সন্ন্যাসীর কাছে গিয়ে দেখলেন হ্যাঁ সত্যি সত্যি একজন সাধক বসে আছেন, গায়ে কোনো পোশাক নেই, চোখ দুটো ঢুকে গেছে, খাওয়া দাওয়া হয় না। সেই সাধককে গিয়ে বললেন যে এই ব্যাপার, আমি এই জন্য এসেছি, আমার মেয়ের বিয়ে দেবো, আমি শুনেছি তুমি সবকিছু দাও পূরণ করে, আমার ইচ্ছে। তো সে সাধক যে বালির উপরে বসেছিল সেখান থেকে এক মুঠো বালি নিয়ে বললো হাত পা। তো হাত পেতেছে, যে বালি তুলেছিল সাধক, আর হাত পেতেছে যে হাত খুলতে যতটা বালি তুলেছিল সেটা সোনা হয়ে গেছে। এত বড় একটা সোনার দলা যথেষ্ট তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। ও এবারে ওটা পেয়ে দৌড়েছে এই কারণে, কেননা সাধারণত এইসব ক্ষেত্রে একটা শর্ত দিয়ে দেয়, ওই মঙ্গলবারে নিরামিষ খেতে হবে, হওয়া বাড়ি যাওয়া যাবে না, মরা বাড়ি যাওয়া যাবে না, গেলে ওই সোনা আবার বালি হয়ে যাবে। এই শর্ত যাতে না পায় সেই জন্য পালিয়েছে। বেশ কিছুটা যাওয়ার পর ওর মনে হয়েছে যে ব্যক্তির হাতের ছোঁয়ায় বালি সোনা হয় সেই ব্যক্তি ওখানে বসে আছে কেন। আবার ফিরে আসার পর সাধক বলছে কি আর এক দলা লাগবে? বলছে না, আমি আর সোনা নিতে আসিনি, আমাকে তুমি যেটা দিয়েছো সেটা ফেরত দিতেও এসছি। আমি শুধু জানতে এসছি যার হাতের ছোঁয়ায় বালি সোনা হয় তার ছোঁয়ায় তো পৃথিবী সোনা হয়ে যাবে। তাহলে সে কিসের নেশায় এই সমুদ্রের তীরে খালি গায়ে, খাওয়া দাওয়া হয় না, বসে আছে? তখন সাধক উত্তর দিয়েছিলেন, অর্থ, গয়না গাটি, মায়া, মমতা, এই সব কিছুর ঊর্ধ্বে একটা জিনিস আছে, আমি সেই জিনিসটাকে খুঁজছি। যখন যেখানে বসবে সেখানে বসার পর ভাববে আমি কি জন্য বসে আছি। ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যেই গল্পটা করলাম। এই হলের মধ্যে যে বসে আছো, আগে ভাবো আমি কি জন্য বসে আছি। ভেবে যদি মনে করো দিনের শেষে আমি কিছু নিতে চাই, কুলোর মতো এক রাজা তার মন্ত্রীকে বলেছিল আমার রাজ্যে সব থেকে বুদ্ধিমান তাকে আমি পুরস্কৃত করব। মন্ত্রী তুমি খুঁজে নিয়ে এসো। 3 জন জাজ ঠিক করেছে, অনেক লোক নিয়ে এসছে খুঁজে, তারা বিচার করতে 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 2 জন বুদ্ধিমান পাওয়া গেছে। রাজা বলছে আমি একজনকেই পুরস্কার দেব। যারা বিচারক তাদের ব্যবস্থা করতে বলো, আরো প্রশ্ন দাও, আমি একজনকেই পুরস্কার দেবো। ওর মধ্যে মন্ত্রী অনেক চেষ্টা করার পরেও বিচারককে বলছে এদের 2 জনকে বাদ দেওয়া যাবে না, 2 জনই সমান বুদ্ধি। তখন মন্ত্রী একটি ঘরের মধ্যে ঢোকালো, তারপরে বেরিয়ে এলো, রাজাকে এসে বললো রাজা এ হচ্ছে সব থেকে বেশি বুদ্ধিমান। এতক্ষণ 3 জন বিচারক বিচার করে বলতে পারলো না কে সব থেকে বেশি বুদ্ধিমান। মন্ত্রী একটি ঘরের মধ্যে 2 জনকে ঢোকালো, ঢোকানোর পরে বললো এ বেশি বুদ্ধিমান। মন্ত্রীকে রাজা জিজ্ঞেস করলো কেন? তখন মন্ত্রী বললো রাজামশাই এদের 2 জনকে আমি 2টো জিনিস দিয়েছিলাম, বলেছিলাম কে কোনটা নেবে বলো। 2টো জিনিস, একটা ছিল চালুনি আর একটা ছিল কুলো। তো এ বলেছে কুলো, আমি কুলো নেবো, আর এ বলেছে চালুনি নেবো। যে কুলো নেবে বলছে সেই সব থেকে বেশি বুদ্ধিমান। কেন? ব্যাখ্যা দাও না। চালুনি সে সব কিছু চেলে ভালোটা ফেলে দিয়ে খারাপটা ধরে রাখে নিজের মধ্যে।
কুলো, সে সব কিছু চেলে খারাপটা ফেলে দিয়ে ভালোটা ধরে রাখে নিজের মধ্যে। ছাত্রছাত্রীরা কুলো হও, কুলো। খারাপটা চালুনি দিয়ে ছেঁকে, ভালোটা চালুনি দিয়ে ছেঁকে খারাপটা রেখো। কুলোর মতো খারাপটা বার করে দিয়ে ভালোটা রাখো। সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন সেই ভালোটা যদি রাখতে চাও, তাহলে সর্দার বল্লভভাই প্যাটেলের যে ভালো সেটা হচ্ছে ঐক্য। সর্দার বল্লভভাই প্যাটেলের যে ভালো সেটা হচ্ছে সম্প্রীতি। সর্দার বল্লভভাই প্যাটেলের যেটা ভালো সেটা হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1947 সালে যে উদ্বাস্তু সমস্যা হয়েছিল এবং ভারত রাষ্ট্রের মধ্যে যে 560টা উপপ্রদেশ ছিল তাদেরকে একত্রিত করেছে। এখন আমি যখন জানি 7, 8, 9 ছাত্রছাত্রীকে বলছি, তখন আমি জানি কোন জায়গা দিয়ে বলতে হবে। তাই যারা শুনছো তারা এভাবে শোনো। এই ধরে নাও পশ্চিমবঙ্গের একটি মন্ত্রিসভা আছে, যার মুখ্যমন্ত্রী আর অন্যান্য জায়গার মন্ত্রীরা। সেই রাজ্য পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা আছে, সেই জেলার অনেকগুলো মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত আছে, সেই মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতের অনেকগুলো গ্রাম আছে। এবারে তুমি ভাবার চেষ্টা করো, রাজ্যটা পশ্চিমবঙ্গ নয়, রাজ্যটা এরকম টাকির মতো করে চলে, মুরারিশার মতো করে চলে, চাঁদপুরের মতো করে চলে, হিঙ্গলগঞ্জের মতো করে চলে, বসিরহাটের মতো করে চলে। তাহলে যে মজাটা তৈরি হতো, গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এতগুলো পশ্চিমবঙ্গ যদি থাকতো, তাহলে যে মজাটা তৈরি হতো, 1947 সালের 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীনতা ঘোষণা হবে, তখন ইংরেজ সরকার 3টি শর্ত দিয়েছিলেন, শর্ত নয়, অফার করেছিলেন ভারতবর্ষকে। এই যে 560, তার মানে পশ্চিমবঙ্গের মধ্যে এতগুলো জেলা, এতগুলো পঞ্চায়েত, এতগুলো মিউনিসিপ্যালিটি, এই প্রত্যেককে বলা হলো, এবারে ভারতবর্ষে আসো, 560 প্রদেশ, তাদেরকে বলা হলো হয় ভারতবর্ষের সাথে থেকে যাও, না হলে পাকিস্তানের সাথে যুক্ত হও, না হলে নিজেকে স্বাধীন ঘোষণা করো। আইদার তুমি ভারতবর্ষের সাথে যুক্ত হবে, বলবে যে আমি ভারতবর্ষের সাথে থাকতে চাই। ও হ্যাঁ, তা বলেনি, ওই যে নেহেরু, মহাত্মা গান্ধী এবং জিন্না, বহু চর্চিত, নিন্দিত, প্রশংসিত, সমালোচিত চুক্তি, জাতিতত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করা হলো। একটা ভারতবর্ষ আর একটা পাকিস্তান, যার বর্তমান নাম একটা পাকিস্তান, একটা বাংলাদেশ। এই বাংলাদেশ এবং পাকিস্তান মিলে একটা ভূখণ্ড, আর ভারতবর্ষের এই ভূখণ্ড। এই সময়কালে ইংরেজরা 15ই আগস্ট যখন ভারতবর্ষের পতাকা তোলা হবে, ইনফ্যাক্ট 13ই আগস্ট ভারতবর্ষের পতাকা যখন তোলা হবে, ব্রিটেনের পতাকা সরিয়ে, ইংল্যান্ডের পতাকা সরিয়ে, তখন ইংরেজরা বলে গেল, যারা থাকতে চাও তারা ভারতবর্ষের সাথে থাকো, না হলে পাকিস্তানের সাথে থাকো, না হলে স্বাধীন হও। এই বলার প্রেক্ষিতে প্রায় সমস্ত রাজ্য ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছিল। 3টি রাজ্য যুক্ত হয়নি। সেই 3টি রাজ্য যুক্ত হওয়ার গল্পটা এবারে বলি, বলার পরে তোমাদেরকে শেষ করছি অন্য একটা গল্প বলে। একটা হচ্ছে বিকানির, একটা হচ্ছে ত্রিবাঙ্কুর, একটা হচ্ছে ভূপাল, একটা হচ্ছে যোধপুর। এই 4টে রাজ্যের কথা আগে বলে নিলাম। এই 4টে রাজ্য সমস্ত ভারতবর্ষের অন্যান্য রাষ্ট্রগুলো, অন্যান্য প্রদেশগুলো 560টার মধ্যে সমস্ত প্রদেশ একত্রিত হয়ে যাওয়ার পর এই 4টে রাজ্য দ্বিধাদ্বন্দ্বে ছিল। বিকানির, ত্রিবাঙ্কুর, ভূপাল এবং যোধপুর। ফাইনালি এদের দ্বিধাদ্বন্দ্ব কেটে গেল। কেটে যাওয়ার ক্ষেত্রে এবারে যে কারণে সর্দার বল্লভভাই প্যাটেলের 150 বছর পরেও তার চিন্তা চেতনা আর কথা স্মরণ করা হচ্ছে, তা না হলে শুধু অবদান স্মরণ করা হতো। যেমন রামমোহন রায়ের অবদান সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন। আজকের দিনে যদি আমরা রামমোহন রায়কে স্মরণ করি, তাহলে সেটা তার অবদানকে স্মরণ করব, কেননা আজকের দিনে সতীদাহ প্রথা হয় না। আজকের দিনেও যদি সতীদাহ প্রথা হতো, তাহলে বলতাম আজকেও রামমোহন রায়ের প্রয়োজন আছে। সতীদাহ প্রথা আজকের দিনে হয় না, সেই জন্য রামমোহন রায়ের অবদানকে আমরা স্মরণ করি। কিন্তু আজকের দিনেও যখন বিচ্ছিন্নতাবাদ জন্ম নেয়,
যখন অনৈক্য জন্ম নেয়, যখন সম্প্রীতিতে আঘাত লাগে, যখন হিন্দু মুসলমানে বাজিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখনই সর্দার বল্লভভাই প্যাটেলকে আনতে হয় চিন্তায়। তার কারণ ইনি সেই ঐক্যটা এনেছিলেন ভারতবর্ষের ক্ষেত্রে। গল্পটা শেষ করি এই বলে যে জুনাগড়, এই জুনাগড় গুজরাটে অবস্থিত, এবং জুনাগড়ের সেই সময়ের যিনি রাজা তিনি মুসলিম ছিলেন, কিন্তু জুনাগড়ের সমস্ত ব্যক্তি যারা প্রজা তারা ছিল হিন্দু। এই জুনাগড় গুজরাটের মধ্যে অবস্থিত, যেখানে সোমনাথ মন্দির আছে, যেখানে মাহমুদ সোমনাথ মন্দিরে লুট করে নিয়ে গিয়েছিল সবকিছু। সব থেকে বড় কথা, সর্দার বল্লভভাই প্যাটেল যাকে দায়িত্ব দিয়েছিলেন নেহেরু গোটা ভারতবর্ষকে একত্রিত করতে, সেই বল্লভভাই প্যাটেলের জন্মই এখানে এই গুজরাট। এই প্রথম চ্যালেঞ্জ তার জুনাগড় ছিল। জুনাগড়ের রাজার বিরুদ্ধে শেষ পর্যন্ত হিন্দুরা বিরোধ তৈরি করেছিল। জুনাগড়ের রাজা পালিয়ে গেছিলেন। এরপরে ভোট হয়েছিল, গণভোট। সেই গণভোটে 1,91,000 ভোট ভারতবর্ষের সঙ্গে থাকার পক্ষে দেওয়া হয়েছিল, আর পাকিস্তানের সঙ্গে থাকার পক্ষে দেওয়া হয়েছিল মাত্র 91টা ভোট। তার পরিপ্রেক্ষিতে, গণভোটের পরিপ্রেক্ষিতে জুনাগড় ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়। এই একই রকমভাবে সশস্ত্র আন্দোলনে নেমেছিল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদেও প্রচুর পরিমাণে হিন্দু ধর্মাবলম্বী মানুষ থাকা সত্ত্বেও হায়দ্রাবাদের যে নবাব তিনিও ছিলেন মুসলিম। হায়দ্রাবাদ আবার স্বাধীন রাজ্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। এই হায়দ্রাবাদ আবার এমন একটা জায়গায় অবস্থিত যার চারদিকে ভারতের ভূখণ্ড। আরেকটি চ্যালেঞ্জ বল্লভভাই প্যাটেলের কাছে আরেকটি চ্যালেঞ্জ এলো এই হায়দ্রাবাদকে একত্রিত করে রাখা, এবং শেষ পর্যন্ত হায়দ্রাবাদের রাজা যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে পরাজিত হয়েছিল, ভারত সৈন্য পাঠিয়েছিল, পরাজিত হয়েছিল সেই যুদ্ধে, এবং হায়দ্রাবাদের সাথে যুক্ত হয়। ফাইনালি এবারে জম্মু কাশ্মীর, যে জম্মু কাশ্মীরের সময় একই রকম ভাবে গণভোট, জুনাগড় এবং হায়দ্রাবাদের যে গণভোট, সেই গণভোটের ব্যবস্থা করার কথা হয়েছিল, পাকিস্তান মানেনি। রাষ্ট্রসংঘের কাছে যাওয়া হয়েছিল। রাষ্ট্রসংঘ বলেছিল পাকিস্তান এবং ইন্ডিয়ার বিরোধে আমরা নেই। একবার ভেবে দেখো, হায়দ্রাবাদের সময়ও কেউ কিছু বলেনি, জুনাগড়ের সময়ও কেউ কিছু বলেনি, কিন্তু আজকের দিনেও যে পাকিস্তান, যে জম্মু কাশ্মীরকে নিয়ে আমাদের মধ্যে খেলাটা চলে, এই খেলাটা সেদিন কিন্তু তাহলে জুনাগড়কে নিয়েও চলতো, এই খেলাটা সেদিন হায়দ্রাবাদকে নিয়েও চলতো। এই খেলাটা আজও বহমান রয়ে গেল। জম্মু কাশ্মীরের সমস্যাটাকে রাষ্ট্রসংঘ বলে দিল ওটা ভারত এবং পাকিস্তানের সমস্যা, ওরাই মেটাবে। ফাইনালি পাকিস্তান আক্রমণ করলো কিছু জঙ্গি দিয়ে, এবং সেই জঙ্গি আক্রমণ করার পর তারা কিছু জায়গা দখল করে রাখলো। ভারত বলল আমাদের অধিকৃত। পাকিস্তান এবং ভারতের মধ্যে জম্মু কাশ্মীর তাই এখন সেই অংশই হয়ে আছে। পাকিস্তানের অধিকৃত অংশকে বলে তাদের অংশ, আর আমরা আমাদের অধিকৃত অংশকে বলি আমাদের অংশ। কিন্তু এবারে ভেবে দেখুন যে জম্মু কাশ্মীরকে কেন্দ্র করেই আজকের দিনেও এই রাজনীতি হচ্ছে। যদি সেদিন জুনাগড়, ভোপাল, যোধপুর, হায়দ্রাবাদ এইগুলো একই সমস্যার মধ্যে থেকে যেত, তাহলে ভারতবর্ষের রাজনীতির মানচিত্র কোথায় চলে যেত? এ কারণেই তাকে বলা হয় সাম্যতার পক্ষে ভারতবর্ষকে। এবারে ছাত্রদের উদ্দেশ্যে আরেকটি গল্প করে চলে যায়। এক ব্যক্তি রেগুলার একটা শিবের মন্দিরে পুজো দিতেন, আর এক ব্যক্তি রেগুলার ওই শিবের মন্দিরে ঢিল ছুঁড়ে মারতেন। রেগুলার একজন পুজো দিতেন, একজন ঢিল ছুঁড়ে মারতেন। তারপরে একদিন প্রচুর বৃষ্টি হয়, আকাশ বন্যা হয়, জায়গা জমি সব ভেসে যায়। তার বেশ কিছুদিন বাদে যে লোকটা ঢিল ছুঁড়ে মারত, সেই লোকটা প্রচুর পয়সা হয়, অনেক বাড়ি গাড়ি করে, আর যে লোকটা পুজো দিত সে ভিখারি হয়ে যায়। একদিন যে পুজো দিত সেই মহাদেব শিবের কাছে গিয়ে বলছে, ঈশ্বর প্রতিদিন তোমায় আমি পুজো দিই, তুমি আমায় কিছু দাওনি। যে লোকটা রোজ তোমাকে ঘৃণা করে ঢিল ছুঁড়ে মারে, সেই লোকটাকে তুমি দিয়েছো সব, এ তোমার কেমন বিচার? তখন দেবতা সেই পুরোহিতকে জিজ্ঞেস করেছিল, যেদিন খুব ঝড় বৃষ্টি হয়েছিল তার পরের দিন সকালে তুই কোথায় ছিলি? চারিদিকে জল, আমার ঘরের মধ্যে জল ঢুকে গেছে, কোমর সমান জল। তারপরে জল যখন হাঁটু সমান হলো তখন কোথায় ছিলি? চারিদিকে ওই বিভিন্ন প্রাণী মারা গেছে, প্রচন্ড বিষাক্ত গন্ধ।
জল যখন গোড়ালি সমান হয়েছিল তখন কোথায় গেলি? তখন ঘর গোছাচ্ছি তো আমি, আমার ঘর তখনও জলে ভেসে আছে। তারপরে জল যখন শুকালো, রাস্তা যখন শুকালো, সব যখন শুকিয়ে গেল, তুই আমার পুজো দিতে এলি। কিন্তু যেদিন তোর ঘরে কোমর সমান জল ছিল সেই দিনও লোকটা ঢিল মারতে এসেছিল। যেদিন তোর ঘরে হাঁটু সমান জল ছিল সেই দিনও ঢিল মারতে এসেছিল। যেদিন গোড়ালি সমান জল ছিল সেই দিনও ঢিল মারতে এসেছিল। যেদিন জল শুকিয়ে গেছিল সেদিনও ঢিল মারতে এসেছিল। আমি তার সে ঘৃণা ভরে হোক আর ভক্তি ভরে হোক একনিষ্ঠভাবে যে আমার সাধনা করে, ও প্রতিদিন নিজের জীবন বিপন্ন রেখে আমার কাছে এসছে, তাই আমি ওকে ধনধান্যে পুষ্পে ভরিয়ে দিয়েছি। ছাত্রছাত্রীরা, লক্ষ্যমাত্রাকে একনিষ্ঠভাবে রেখো, বিচ্যুত হয়ে না। বিচ্যুত হলে 10-12 বছর পড়াশোনা করার পরেও দিনের শেষে কিছু পাবে না, কিন্তু কতটা বছর তুমি জীবনের জন্য দিলে। ওই ঢিল ছোড়া ব্যক্তির মতো হও। খারাপ কাজ করলে ভালো করে করো, আর ভালো কাজ করলে সেটাও ভালো করে, যেটা ভালো করে করবে সেটাই পাবে। এতক্ষণ ধরে আমাকে যারা সহ্য করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।